আজ আপনারা শুনবেন শার্লক হোমস সিরিজের সর্বপ্রথম লেখা কাহিনী দ্য স্টাডি ইন স্কারলেট। হোমস রচয়িতা স্যার আর্থার কোনান ডয়েল জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের এডিনবার্গে 1859 সালের 22শে মে। তিনি জন্মসূত্রে ছিলেন আইরিশ। তিনি মেডিকেল সার্জন হিসেবে নিজের কর্মজীবন শুরু করলেও সারা বিশ্ব জুড়ে তিনি পরিচিত শার্লক হোমসের সৃষ্টিকর্তা হিসেবে। হোমসের প্রথম কাহিনী আ স্টাডি ইন স্কারলেট প্রকাশিত হয় ব্রিটেনস ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় 1887 সালে। এরপর আমেরিকার স্ট্র্যান্ড ম্যাগাজিনে কাহিনীটি প্রকাশিত হতেই বিশ্ব জুড়ে হোমসের জয় জয়কার শুরু হয়ে যায়। আজ আপনারা শুনছেন অভিষেক শিকদারের অনুবাদে দ্য স্টাডি ইন স্কারলেট প্রথম পর্ব। সকালের কুয়াশা আর মেঘে দিনটা ঢাকা ছিল, কিন্তু সেই কুয়াশা শার্লকের উৎসাহে ভাঁটা ফেলতে পারেনি। যদিও তার উৎসাহের কোনো বহিঃপ্রকাশ ছিল না। গাড়িতে যেতে যেতে সে সারাক্ষণই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তা দেখে আমি বললাম, তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি কোনো খুনের তদন্তে যাচ্ছ। কোনো চিন্তাই তো করছো না। চিন্তা করার জন্য তথ্য লাগে ওয়াটসন। বিনা কোনো তথ্য পেয়ে চিন্তা করাটা বোকামি। ব্যাপারটা কীরকম জানো তো? পরীক্ষা না দিয়েই আমি ফার্স্ট হয়ে গেছি এই অলিক স্বপ্নের মতো। আমি যদি এখন থেকে চিন্তা করা শুরু করে দিই তাহলে আসল ঘটনাটাকে ঠিকঠাকভাবে অ্যানালাইজ করতেই পারবো না। তাহলে আমার মনে হচ্ছে তোমায় খুব শিগগিরই চিন্তা করা শুরু করতে হবে, কারণ আমরা এসে গেছি। এই যে এই ব্রিক্সটন রোড, আর আমি যদি খুব ভুল না করি তাহলে ওই দেখা যাচ্ছে লরিসন গার্ডেন। ঠিক। এই কচুয়ান, গাড়ি থামাও। হোমস প্রায় 100 গজ দূরে গাড়ি দাঁড় করিয়ে দিল। আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু হোমস বলল তার কাজের জন্য নাকি গাড়ি এখানেই দাঁড় করাতে হবে। বাকি পথটা আমরা পায়ে হেঁটেই গেলাম। বাড়িটা দেখেই বোঝা যায় এটা খুব পুরনো বাড়ি। বাড়িটায় স্যাঁতস্যাঁতে ভাব স্পষ্ট, সেটা বাইরে থেকেই বোঝা যায়। বড় বড় জানলা বিশিষ্ট একটা বৃদ্ধ রাক্ষস যেন হাঁ করে দাঁড়িয়ে আছে। বাড়িটার সামনে একটা ছোট্ট বাগানও আছে। রাস্তা সমেত গোটা বাগানটাই গত রাতের বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে। বাড়িটার চারপাশে একটা ফুট 3 উঁচু ইটের পাঁচিল, আর পাঁচিলের উপরেও কাঠের বেড়া দিয়ে বাড়িটা ঘেরা। পাঁচিলের পাশে একজন উর্দি পরা কনস্টেবল দাঁড়িয়েছিল, এবং তার থেকে একটু দূরে দাঁড়িয়ে কিছু ফুটপাতবাসী উৎসুক চোখে বাড়ির ভেতরে ইতিউতি উঁকি মারছিল। আমি ভেবেছিলাম শার্লক যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির ভেতরে গিয়ে খুনের জায়গায় তদন্ত করবে, কিন্তু আদপেও সে তা করল না। সে ধীরে সুস্থে আগে গোটা বাগানটা ঘুরে দেখল, পাশের বাড়িগুলোর দিকে তাকালো, খুব মন দিয়ে পাঁচিল আর কাঠের বেড়াগুলো পরীক্ষা করল। এইসব শেষ করে সে খুব ধীরে ধীরে নিচের দিকে তাকাতে তাকাতে বাড়ির ভেতরে ঢুকল। হাঁটতে হাঁটতে সে দুবার থমকে দাঁড়ালো, যার মধ্যে একবার তার ঠোঁটে সামান্য হাসি ফুটে উঠল, আর একবার বিড়বিড় করে কিছু বলল, যাতে বোঝা গেল সে খুবই সন্তুষ্ট। যদিও মেঝে দেখে এত উৎফুল্ল হওয়ার কি আছে তা অনেক ভেবেও আমার মাথায় ঢুকলো না। যদিও তার হাবভাব দেখে এটুকু বুঝলাম সে এমন অনেক কিছু এর মধ্যেই দেখতে পেয়েছে যা আমার মতো সাধারণ লোকের চোখেই কোনোদিন পড়বে না। আমরা দরজার সামনে পৌঁছতেই একজন লম্বা সাদাটে মুখের ছোট করে ছাঁটা চুলের মানুষ হাতে নোটবুক নিয়ে প্রায় দৌড়ে এলো এবং শার্লকের হাত ধরে জোরে ঝাঁকা দিল। অনেক ধন্যবাদ তোমায়, তুমি শেষ পর্যন্ত এলে। আমি ঘরের কোনো কিছুতে কিন্তু হাত দিইনি। হ্যাঁ, ঘরের কিছুতে হাত হয়তো দাওনি, কিন্তু বাইরে একপাল দামড়া মোষের মতো লোক ছুটিয়েছ, নইলে বাইরেটার এই অবস্থা হয় না। যাকে তুমি এখন অবধি যা দেখেছো তাতে কি বুঝেছো গ্রেগসন? সরি হোমস, আসলে আমি ভেতরটা দেখছিলাম তো, তাই বাইরেটায় নজর দিতে পারিনি। বাইরেটার দায়িত্ব লেস্টারের ওপর ছিল। বাহ 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 বাহ, চমৎকার। যেখানে তোমার আর লেস্ট্রেডের মতো দুই মহান গোয়েন্দা আছে, সেখানে অন্য কেউ কি করে কিছু খুঁজে পাবে বলতে পারো? আমি সত্যিই দুঃখিত হোমস, তবে কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একদম যেমন তুমি চাও। তুমি এখানে এলে কিসে? গাড়িতে নয়? না, হেঁটে।
আর লেস্ট্রেড? ও হেঁটেই এসেছে। তাও ভালো। চলো এবার ঘরটা দেখি। একটা ছোট্ট প্যাসেজ পার করে আমরা কিচেনে এসে পৌঁছলাম। কিচেনের দুপাশে দুটো দরজা, যার মধ্যে একটা বোঝাই যাচ্ছে বহু বছর ধরে বন্ধ, অন্য দরজাটা খোলা। এটা ডাইনিং রুম, যেখানে খুনটা হয়েছে। হোমস একইভাবে চারদিকে দেখতে দেখতে ধীর পায়ে ঘরটায় ঢুকল। এটা একটা বেশ বড় সাইজের চৌকো আকৃতির ঘর। দেওয়ালে লাগানো ওয়ালপেপারগুলো ছিঁড়ে গেছে। দরজার উল্টো দিকে ফায়ারপ্লেস, পাশেই একটা ম্যান্টেল পিসের ওপরে একটা আধখানা মোমবাতি। দেখে বোঝা যায় সেটা কোনো সময় জ্বলেছিল। জানলায় লাগানো কাঁচটা এতটাই নোংরা যে তা ভেদ করে দিনের আলো ঘরে আসতে পারছে না, যদিও এসব আমি অনেক পরে দেখেছিলাম। ঘরে ঢুকেই আমার চোখ গিয়েছিল মাটিতে পড়ে থাকা মৃতদেহের উপরে। দেহের চোখ দুটো খোলা, যেন সে নিষ্পলকভাবে তাকিয়ে আছে ছাদের দিকে। দেখে বোঝা যায় লোকটার বয়স অন্তত 43-44 হবে। মাঝারি উচ্চতা, চওড়া কাঁধ, কালো চুল আর খোঁচা খোঁচা দাড়ি আছে মুখে। তার পরনে আছে একটা বড় ফ্রক কোট আর ওয়েস্টকোট আর হালকা রঙের ট্রাউজার। তার পাশে পড়েছিল একটা পরিষ্কার টুপি। হাত দুটো বেঁকে গেছে, পা দুটো বাঁকা। বোঝাই যাচ্ছে খুব যন্ত্রণা পেয়ে মরেছে এই হতভাগ্য। মৃত মুখে তখনও ছিল ভয়ের ছাপ এবং আমার মতে হালকা ঘৃণার চিহ্ন। লোকটার মুখ দেখতে অনেকটা গুহা মানবদের মতো। দরজার পাশে যে দাঁড়িয়েছিল তার নাম জেনেছিলাম লেস্ট্রেড। এই কেসটার মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না হোমস। কোনো ক্লু পাওনি এখনো? কিচ্ছু না। হোমস মৃতদেহের কাছে গিয়ে ঝুঁকে সেটা দেখতে দেখতে বলল, তুমি শিওর দেহে কোনো আঘাতের চিহ্ন নেই? হ্যাঁ। তার মানে? হোমস মেঝেতে পড়ে থাকা রক্তের চিহ্নের দিকে দেখিয়ে বলল, এই রক্ত অন্য কোনো মানুষের, খুব সম্ভব খুনির, যদি খুন হয়ে থাকে। কথা বলতে বলতে হোমস খুব সাবধানে মৃতদেহ পরীক্ষা করছিল। একসময় সে বডি ঠোঁটের কাছে নাক নিয়ে গিয়ে কি যেন শুঁকল, আর তারপর বডির পায়ে থাকা চামড়ার জুতোগুলো ভালো করে পরীক্ষা করলো। তোমরা ঠিক বলছো, বডি এখানেই ছিল, সরানো হয়নি? আমাদের পরীক্ষা করার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়া আমরা বডি নাড়াচাড়া করিনি। বেশ, এবার বডিটা ফরেন্সিকে পাঠাও, আমার আর কিছু জানার নেই। স্ট্রেচারে করে বডিটা নিয়ে যাওয়ার সময় একটা আংটি টুপ করে মেঝেতে পড়ল। লেস্ট্রেড চট করে সেটা তুলে নিয়ে ভালো করে দেখে বলল, এই ঘরে একজন মহিলাও ছিল, এটা মেয়েদের ওয়েডিং রিং। আংটিটা আমরাও দেখলাম, কোনো সন্দেহই নেই যে এটা মেয়েদের আংটি। এবার তো পুরোটাই আরও জটিল হয়ে গেল। তাই সহজ হলো না বলছো? হোমসের মুখে একটা কুটিল হাসি যেন ঝলক দিয়েই মিলিয়ে গেল। আচ্ছা, লাশের কাছে তোমরা কি কি জিনিস পেয়েছো? একটা সোনার ঘড়ি, একটা বেশ দামি সোনার চেন, একটা সোনার আংটি, একটা সোনার ছোট্ট বুলডগের মূর্তি, চামড়ার কার্ড কেস যাতে মৃত ব্যক্তির নাম লেখা আছে। মানিব্যাগ পাইনি, তবে পকেটে কিছু খুচরো নোট পেয়েছি। 7 পাউন্ড 13 শিলিং, দুটো চিঠি, একটা E.J. ড্রেবারকে লেখা আর একটা জোসেফ স্টেঞ্জারসনকে, আর একটা ডেকামেরন বইয়ের পকেট এডিশন, ভেতরের নাম লেখা আছে জোসেফ স্টেঞ্জারসনের। চিঠি দুটোয় কি ঠিকানা লেখা আছে? আমেরিকান এক্সচেঞ্জ, স্ট্র্যান্ড। দুটো চিঠি পাঠিয়েছে গানা স্টিমশিপ কোম্পানি। চিঠিতে লেখা আছে যে তাদের জাহাজ লিভারপুল থেকে ছাড়বে। বোঝাই যাচ্ছে এই হতভাগ্য আমেরিকায় ফিরত আর কদিন পরেই। এই স্টেঞ্জারসনকে সেই ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছো? হ্যাঁ, আমি কাগজে লোকটার সম্বন্ধে খবর জানাতে বলে বিজ্ঞাপন দিয়েছি। একজনকে আমেরিকান এক্সচেঞ্জে পাঠিয়েছি, যদিও সে এখনও ফেরেনি। ক্লিভল্যান্ডে লোক পাঠিয়েছো? না, তবে টেলিগ্রাম করেছি। কি লিখেছো টেলিগ্রামে? স্টেঞ্জারসন সম্বন্ধে জানতে চেয়েছি। আর কিচ্ছু জানতে চাওনি? তোমার মনে হয় যে এই গোটা কেসটা
এই স্ট্রেঞ্জারসনের ব্যাপারে জানলেই মিটে যাবে। বোঝাই গেল যে লেস্ট্রেড এই বক্রোক্তিতে মোটেই খুশি হয়নি। হোমসের মুখে আবার সেই হাসিটা খেলেই মিলিয়ে গেল। গ্রেগসন বলল, ও লেস্ট্রেড, তুমি জানলে হয়তো খুশি হবে যে আমি এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আবিষ্কার করেছি, যেটা আমি ছাড়া আর কারোর চোখেই পড়েনি। এদিকে এসো, এখানে দাঁড়াও। গ্রেগসন একটা দেশলাই কাঠি জেলে দেওয়ালের দিকে ধরল। সবার সাথে আমিও দেখলাম সেখানে দেওয়ালে রক্তের মতো লাল রং দিয়ে লেখা হয়েছে RACHE, র্যাচে। এই জায়গাটা অন্ধকার ছিল, তাই তোমরা দেখতে পাওনি। আর দেখে মনে হচ্ছে খুনি এটা নিজেই লিখেছে, অর্থাৎ এটা কোনোভাবেই আত্মহত্যা নয়। এবার কেন এই অন্ধকারে খুনি এটা লিখলো, বিশেষ করে রাতে এই জায়গাটা যখন আরও অন্ধকার? কারণ ওই আধখানা মোমবাতিটা তখন জ্বলছিল, তাতে এই দেওয়ালে বেশ ভালোই আলো পড়েছিল। এ থেকে কি বোঝা যায় গ্রেগসন? এ থেকে এটা বোঝা যায় যে খুনি র্যাচেল নামটা লিখতে লিখতে কোনোভাবে হঠাৎ থেমে গিয়েছিল। এই কেসে র্যাচেল নামে কোনো মেয়ের যোগ আছে, আমি লিখে দিতে পারি। হাসছো হোমস? সে তুমি হাসতেই পারো, হয়তো তুমি নিজেকে বেশি বুদ্ধিমান মনে করো, কিন্তু ভুলে যেও না, যখন কাজের দরকার পড়ে তখন কিন্তু অভিজ্ঞতার দাম সবচেয়ে বেশি হয়। শেষ কথাটা শুনে হোমস যেভাবে অট্টহাসিতে ফেটে পড়ল, তাতে যে কারোরই রাগে ব্রহ্মতালু অবধি জ্বলে উঠবে। না 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 না, তুমি সত্যিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা করেছো গ্রেগসন। এবার তোমার অনুমতি পেলে আমি লেখাটা এবং এই ঘরটা একটু দেখি। কথাটা বলে হোমস একটা মেজারিং টেপ আর একটা আতশ কাঁচ বার করলো। এই দুটো জিনিস দিয়ে সে প্রথমে লেখাটা পরীক্ষা করলো, তারপর গোটা ঘরটা কখনো বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো শুয়ে পড়ে খুঁটিয়ে দেখল। পরীক্ষা করতে করতে কখনো শীষ দিল, কখনো রাগে বিড়বিড় করলো, আবার কখনো চাপা উৎসাহে উৎফুল্ল হলো। হোমসকে দেখে আমার ওয়েল ট্রেইনড হাউন্ড কুকুরের কথা মনে পড়ে যাচ্ছিল। মেঝের এক জায়গা থেকে সে ধূসর রঙের একদলা ছাই তুলে পরীক্ষা করল। প্রায় 20 মিনিট পর সে মেজারিং টেপ আর আতশ কাঁচ পকেটে ঢোকালো। কে বুঝলে হোমস? গ্রেগসন, আমি এই কেসে মাথা গলালে সেটা খুবই অন্যায় হবে। তোমরা কিন্তু একদম ঠিক পথেই এগোচ্ছ। ইয়েস, এখানে আমার আর কোনো দরকার নেই। হ্যাঁ, যদি চাও তাহলে তদন্ত কতদূর এগোলো সেটা আমায় জানাতে পারো। তোমাদের সাহায্য করতে পারলে আমি সত্যি খুব গর্বিত হব। আমি শুধু একটু এই বডি যে কনস্টেবল আবিষ্কার করেছিল তার সাথে কথা বলতে চাই, পারি কি? নিশ্চয়ই, জন র্যান্স। যদিও এখন তার ডিউটি শেষ হয়ে গেছে, তুমি ওকে ওর বাড়িতে পাবে, 46 নম্বর অডলে কোর্ট, কেনিংটন পার্ক গেট। হোমস ঠিকানাটা টুকে নিয়ে বলল, এসো ওয়াটসন। গ্রেগসন, আমি তোমাদের একটা কথাই বলবো, তোমাদের তাতে সুবিধেই হবে। যে খুন করেছে সে কোনো মহিলা নয়, পুরুষ। হ্যাঁ, 6 ফুটের ওপর লম্বা, জীবনের মধ্য গগনে আছে, আর হাইটের তুলনায় পায়ের পাতা বেশ ছোট, চৌকো আকারের বুট পরে, আর ত্রিচিনপল্লী চুরুট খায়। সে এখানে তার শিকারকে এনেছিল একটা 4 চাকার ঘোড়ার গাড়িতে। যে গাড়িটা টানছিল একটা মাত্র ঘোড়া, আর ঘোড়াটার পায়ে 3টে পুরনো নাল লাগানো, আর ডান দিকে সামনের পায়ে নতুন নাল। আর খুনির ডান হাতের নখ অস্বাভাবিক রকমের বড়। 2 স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাকে দেখেই বোঝা যাচ্ছিল তারা একেবারে হতভম্ব হয়ে গেছে। গ্রেগসন অতি কষ্টে বলল, কিভাবে খুন হয়েছে সেটা বুঝতে পেরেছ? বিষ। ও হ্যাঁ, আরেকটা কথা, দেওয়ালে যা লেখা আছে র্যাচে, সেটা জার্মান শব্দ, র্যাচেলের অর্ধেক নয়। জার্মানে র্যাচে মানে রিভেঞ্জ, প্রতিশোধ। তাই র্যাচেল নামের কোনো মেয়েকে খুঁজতে সময় নষ্ট করো না। এসো ওয়াটসন। আমি পিছন ফিরে না তাকালেও বেশ বুঝতে পারছিলাম আমাদের পিছনে দাঁড়িয়ে থাকা 2 পুলিশের গোয়েন্দার মুখ হাঁ হয়ে গেছে। দুপুর 1টায় লরিসন গার্ডেন থেকে বেরিয়ে হোমস আমাকে নিয়ে গেল একটা টেলিগ্রাফ অফিসে। কি একটা টেলিগ্রাম লিখে জমা দিয়ে একটা ঘোড়ার গাড়ি ধরে লেস্ট্রেডে দেওয়া ঠিকানায় চলে এলো, যে ঠিকানা কনস্টেবল জন র্যান্সের। বুঝলে ওয়াটসন, ফার্স্ট হ্যান্ড এভিডেন্সের চেয়ে বড় আর কিচ্ছু নেই, কিচ্ছু না।
যদিও আমি কেসটা প্রায় মেরেই এনেছি, তবুও যা যা আমাদের জানার দরকার সেটা আমাদের জেনে নিতে হবে। তুমি তুমি ওই 2 অফিসারকে লাস্টে যা যা বলে এলে সব ঠিক, নাকি তার মধ্যে কিছু জিনিসে তোমার সন্দেহ আছে? আছে, তাই না? সন্দেহের কোনো জায়গাই নেই ওয়াটসন। সব কটা তথ্য একেবারে নির্ভুলভাবে যাচাই না করে আমি বলিনি। কিন্তু যেগুলো তুমি বললে, কি দেখে বললে? প্রথমেই বলি ঘোড়ার গাড়িটার কথা। লেস্ট্রেড বা গ্রেগসন বা অন্য কোনো পুলিশ ঘোড়ার গাড়ি করে ল্যাডিসন গার্ডেনে আসেনি, কিন্তু ওখানের রাস্তায় একটা ঘোড়ার গাড়ির চাকার দাগ ছিল, যে কারণে আমি আমাদের গাড়িটাকে অত দূরে থামাতে বলেছিলাম যাতে অন্য কোনো গাড়ির চাকার দাগ ওই রাস্তায় না পড়ে। ওখানে দেখলাম গাড়ির চাকার 2 রকমের দাগ, দুটো দাগই একই রকম চাকার, অর্থাৎ গাড়িটা একবার এসছে আর একবার গেছে। ঘোড়ার খুঁড়ের দাগটাও ছিল 4টে দাগ, যার মধ্যে একটা অন্য 3টের তুলনায় অনেক বেশি স্পষ্ট। তার মানে একটা নাল নতুন, বাকি 3টে পুরনো। বাপ রে! আর বাকিগুলো? যেমন ওই লোকটার হাইট। আচ্ছা ওয়াটসন, তুমি দেয়ালে ওই র্যাচে লেখাটা দেখেছিলে? মেঝেতে দাঁড়িয়ে লেখাটা লেখা হয়েছে। আচ্ছা বলো তো, যখন কেউ দেয়ালে লেখে কিভাবে লেখে জানো? কিভাবে? একদম মুখের সামনে, চোখ বরাবর হাত তুলে। মেঝে থেকে লেখাটার দৈর্ঘ্য ছিল 6 ফুট, অর্থাৎ লোকটার চোখ অবধি হাইট হচ্ছে 6 ফুট। আসল হাইট তার চেয়ে একটু বেশি। এর সাথে যোগ করো পায়ের ছাপ। লম্বা মানুষদের স্টেপিংয়ে একটা পায়ের থেকে আরেকটা পায়ের দূরত্ব বেশ বেশি হয়। এক্ষেত্রেও আমি লনে তাই দেখেছিলাম। আর বয়স? একজন মানুষ যদি প্রায় 4 ফুট ব্যবধানে পা ফেলতে সমর্থ হয়, তার মানে শারীরিকভাবে সে যথেষ্ট শক্তিশালী, অর্থাৎ সে পূর্ণবয়স্ক একজন মানুষ। জুতোর ছাপ যা ছিল তাতে বোঝা যায় লোকটা কেমন জুতো পরে। আর নখ? আর ওই ত্রিচিনাপল্লী চুরুট? ওয়াটসন, তুমি কি কিছুই দেখো না? দেওয়ালে লেখাটা লেখা হয়েছিল ডান হাতের তর্জনী রক্তে ভিজিয়ে, নখ দিয়ে আঁচড় কেটে। যার হাতের নখ যথেষ্ট বড় নয়, সে ওইভাবে দেওয়াল আঁচড়ে লিখতে কোনোদিনই পারবে না। আর আমি মেঝে থেকে খানিকটা ছাই তুলেছিলাম, দেখেছিলে? সেই ছাই দেখেই বুঝলাম লোকটা কোন চুরুট খায়। ছাই ভালোভাবে অবজার্ভ করতে পারলে সেটা সিগারেটের না চুরুটের, কোন ব্র্যান্ডের, সব বোঝা যায়। আমার মাথা ভোঁ ভোঁ করছিল। এও সম্ভব? হোমস যেভাবে বলল, তারপর মনে হচ্ছে এ তো জলের মতো সহজ, অথচ একটু আগে অবধি মনে হচ্ছিল কোনো ভোজবাজি দেখছি। কিন্তু তখনও অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আচ্ছা হোমস, দুজনে যে একটা ফাঁকা বাড়ির ভেতরে গেল, তারপর একজন বেরিয়ে এলো, ঘোড়ার গাড়ির কোচওয়ান কেন কিছু বলল না, কিছু জিজ্ঞেস করলো না? জোর করে নিশ্চয়ই বিষটা খাওয়ানো হয়নি। তাহলে বিষ কেন খেলো লোকটা? ওকে কি ভয় দেখানো হয়েছিল, নাকি না জানিয়ে কিছুর সাথে মিশিয়ে বিষ দেওয়া হয়েছিল? আর এই রক্তটাই বা এলো কোত্থেকে? খুনটা হলোই বা কেন? মোটিভ কি? ওই মহিলার আংটি, ওটাই বা কোত্থেকে এলো? আর সবচেয়ে বড় কথা, খুনি জার্মান ভাষায় প্রতিশোধ কেন লিখলো দেওয়ালে? হোমস সামান্য হাসল। তোমার প্রশ্নের বেশিরভাগ উত্তরই তোমার প্রশ্নেই লুকিয়ে আছে ওয়াটসন। যদিও লেস্ট্রেডরা সম্পূর্ণ ভুল দিকে যাচ্ছিল, কিন্তু এখন সব ঠিক আছে। আমি তোমায় এটুকু বলতে পারি যে খুনি জার্মান ভাষায় প্রতিশোধ লিখলেও সে কিন্তু জাতে জার্মান নয়। ইয়েস, একজন জাত জার্মান সবসময় ল্যাটিন ফন্টে অক্ষর লিখবে, কিন্তু ওই র্যাচে কথাটা লেখা ছিল ইংলিশ ফন্টে। আমার মনে হয় তদন্তকে ভুল পথে চালনা করতে এই র্যাচেটা লেখা হয়েছে। হ্যাঁ, তোমার তুলনা হয় না হোমস। সব বুঝিয়ে দেওয়ার পর সবই জলের মতো সহজ মনে হচ্ছে। কি জানি, এটাই তো আমার ভয় ওয়াটসন। সবাইকে সব বলে দিয়ে কোন দিন না আমার দরকারই ফুরিয়ে যায়। তা কোনো দিন হবে না হোমস। ডিডাকশনকে তুমি বিজ্ঞানের পর্যায়ে নিয়ে চলে গেছো। এই জিনিস সবার ক্ষমতায় কুলোবে না। আমার কথায় হোমস বেশ খুশি হলো। ততক্ষণে আমরা জন র্যান্সের ঠিকানায় পৌঁছে গিয়েছিলাম। কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ফিরে আসছি। আচ্ছা বাবু। অডলে কোর্ট খুব একটা মনোমুগ্ধকর জায়গা নয়, বরং ঘিঞ্জি একটা গলি। রাস্তায় ময়লা ছেঁড়া জামা গায়ে বাচ্চারা খেলে বেড়াচ্ছে। আমরা তাদের পাশ কাটিয়ে 46 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দরজার উপর ক্ষয়ে যাওয়া নেমপ্লেটে র্যান্স শব্দটা লেখা। র্যান্স বোধহয় ঘুমোচ্ছিল। আমাদের ডাকে উঠে এলো। বুঝলাম
কাঁচা ঘুম ভাঙানোয় সে মোটেই খুশি হয়নি। আমি তো যা বলার অফিসে বলেছি, আবার আপনারা কেন? হোমস পকেট থেকে 1 পাউন্ডের একটা নোট বার করে র্যান্সের পকেটে গুঁজে দিয়ে বলল, যদি আপনার মুখ থেকে গোটা ঘটনাটা আমরা আরেকবার শুনতে পেতাম তাহলে আমাদের বড় উপকার হতো। নিশ্চয় নিশ্চয়, বলুন কি জানতে চান? টাকা পেয়ে র্যান্সের গলাটাই আমূল বদলে গেছে। আপনি যা যা জানেন, যা যা দেখেছেন, আপনার মতো করেই বলুন। কি আর বলবো স্যার, আমার ডিউটি থাকে রাত 10টা থেকে ভোর 6টা অবধি, বুঝছেন? রাত 11টা নাগাদ হঠাৎ হোয়াইট হার্টে একটা বাওয়াল লেগে গেল জানেন। 1টা নাগাদ তুমুল বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যেই হ্যারি মার্চারের সঙ্গে দেখা। হ্যাঁ, আমরা ছাউনিতে দাঁড়িয়ে খানিক গল্প গুজব করলাম আর সিগারেট খেলাম। তারপর 2টো নাগাদ ভাবলাম ব্রিক্সটন রোডে একটা চক্কর মেরে আসি। তো গেলাম। হঠাৎ দেখি লরিসন গার্ডেনের জানলা দিয়ে আলো আসছে। ভাবলাম কি হলো, ও বাড়িটা তো ফাঁকা থাকে, আজ আলো করতে গেল। দেখেই বুঝলাম কিছু বাওয়াল আছে। তারপর আমি দরজা অবধি গেলাম বাড়িটার। তারপর দরজা থেকে ফিরে এলেন কেন? র্যান্স প্রায় একটা লাফ দিল। তার চোখ গোল গোল হয়ে গেছে। আপনি কি করে জানলেন স্যার? হ্যাঁ, আমি ফিরে গেছিলাম, কারণ বাড়িটা এত শান্ত আর ভুতুড়ে লাগছিল না। আমি ভাবলাম একা ঢোকা ঠিক হবে না। কি জানি আগেকার ভাড়াটেদের কারোর ভূত যদি হয়। আমি ফিরে দেখতে এলাম মার্চারকে যদি দেখতে পাই, কিন্তু কাউকে দেখতে পাইনি। রাস্তায় কেউ ছিল না? একটা কুকুরও ছিল না স্যার। তখন আমি আবার বুকে সাহস নিয়ে ফিরে গেলাম বাড়িটায়। দরজা ঠেলে ঢুকলাম। ভেতরটা স্যার নরকের মতো নিস্তব্ধ লাগছিল, মাইরি বলছি। ভয়ে আমার বুক ঢিপঢিপ করছিল। ঈশ্বরের নাম জপ করতে করতে আলোটা যে ঘর থেকে আসছিল সেই ঘরে গেলাম। ঘরে একটা মোমবাতি দপদপ করছিল। সেই আলোয় দেখলাম। জানি। আপনি গোটা ঘরে কয়েকবার ঘুরলেন, তারপর লাশের সামনে হাঁটু গেড়ে বসলেন, তারপর রান্নাঘরের দরজাটা খোলার চেষ্টা করলেন। র্যান্সের এবারের লাভটা আরও বড় ছিল। সে এবার বেশ ভয়ে ভয়ে হোমসের দিকে তাকিয়ে বলল, আপনি কি ওই বাড়িতে লুকিয়েছিলেন স্যার? এই না আমার কার্ড। এই আমাকে আবার খুনের দায়ে গ্রেপ্তার করে ফেলো না যেন। দরকার হলে তুমি গ্রেগসন বা লেস্ট্রেটকে আমার নাম জিজ্ঞেস করতে পারো। কার্ডেও আমার নাম লেখা আছে, শার্লক হোমস। আচ্ছা যাকে, তারপর তুমি কি করলে? আমি গেটের সামনে গিয়ে হুইসেল বাজালাম। হুইসেল শুনে মার্চার আরও 2জন ছুটে এলো। তখনও রাস্তা ফাঁকাই ছিল? হ্যাঁ, প্রায় ফাঁকা ছিল। ও, প্রায় ফাঁকা মানে? একটা মাতাল, বুঝলেন, একটা মাতাল দাঁড়িয়েছিল গেটের সামনে। আমি যখন বাঁশি বাজাতে গেলাম তখন মালটা এত মাল খেয়েছিল যে দাঁড়াতেই পারছিল না। লোকটাকে কেমন দেখতে ছিল? কি জানি, আসলে তখন এমন মনের অবস্থা ছিল না। আরে বাবা, লোকটার হাইট, জামা কাপড় কিছু মনে নেই? দাঁড়ান মনে করি। মালটা বেশ লম্বা ছিল, লাল মুখো দেখতে। এতেই হবে। তারপর কি হলো লোকটার? তা কি করে জানবো? আমাদের তখন আর কোনো কাজ ছিল না নাকি যে একটা মাতালকে নিয়ে ভাববো। লোকটা কি পরেছিল? একটা বাদামি ওভারকোট। হাতে মদের বোতল ছিল? মদের বোতল না, বোধহয় শেষ হয়ে গিয়েছিল, ফেলে টেলে দিয়েছিল। তারপর কোনো ঘোড়ার গাড়ির আওয়াজ পাওনি? না। ওকে, থ্যাঙ্কস। নাও আরো 1 পাউন্ড। র্যান্সের মুখে আবার সেই ঔজ্জ্বল্য ফিরে এসেছিল, কিন্তু হোমসের পরের কথাতেই তা নিভে গেল। আমার মনে হয় র্যান্স, তোমার আর কোনোদিনও প্রমোশন হবে না, কারণ তোমার মাথাটা ঘাড়ের ওপর শুধু আটকানোই আছে, কোনো কাজের নয়। কাল রাতেই তোমার সামনে কনস্টেবল থেকে সার্জেন্ট হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু সেটা তুমি হেলায় হারিয়েছ। কেন স্যার? কারণ তুমি কাল রাতে যাকে মাতাল ভেবে ছেড়ে দিয়েছিলে সেই হলো এই কেসের আসল খুনি, বুঝেছ জন র্যান্স? চলে এসো ওয়াটসন। আমরা আমাদের ঘোড়ার গাড়ির দিকে ফিরে যেতে যেতে দেখলাম জন র্যান্স তখনও দরজায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার জিভ বাইরে বেরিয়ে এসে থুতনির কাছে ঝুলছে। তাহলে কে খুন করলো ওই ব্যক্তিকে? শার্লক কি পারবে খুনিকে ধরতে? জানতে হলে শুনতে থাকুন আ স্টাডি ইন স্কারলেট।
পরের সপ্তাহে ঠিক শুক্রবার দুপুর 2টোয় আসছে আমাদের তৃতীয় পর্ব। শুনতে থাকুন কার্স স্টেশন।